হ্যালো বন্ধুরা, এখন রাত 11টা বাজে। আজকে 11টার সময় আমি তোমাদের সামনে এসে গেলাম। আজকে ডেলি ব্লগ আমি করি নেই সারাদিন, আর কালকের ব্লগও এখনও পোস্ট করি নেই। দেখি যদি রাত্রে এনার্জি থাকে তাহলে পোস্ট করব। তো তোমাদের সামনে আজকে আমি ডেলি ব্লগ নিয়ে আসি নেই, আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা আমাদের জীবন কাহিনী নিয়ে। আমি অনিতা। তো তোমরা আমার জীবনের কোনো কিছু কাহিনী ঘটনা তোমরা শোনো, আমাদের দুজনেরই জীবনের। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে কি আমার একটু মনটাও হালকা হোক, আর আমাদের মতন যারা আছো তোমরা তাদেরও যেন কিছু উপয়োগ হয়, সাহস পায় যেন তারা। তার জন্য আমরা দুজন এখন খাওয়া দাওয়া করে, এখন 11টা বাজে। আজকে সারাদিন আমার মন মেজাজ ভালো ছিল না, আর এবং আমার আজকে বাইও আসে নেই, এক সপ্তাহ আসবে না। তো সারাদিন আমি কাজ করছিলাম, কাজ টাজ করে টোরে বিকালে একটু বাজার টাজার এনে এখন খাওয়া দাওয়া হলো, বাসন টাসন ধোয়া হলো। তা চলো, বরকে বললাম কি চলো তো আমরা একটা ভিডিও করি। তো আজকে আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কোথা থেকে শুরু করব? আগে আমার নামটা বলে দিই। আমার নাম হলো প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়। ওর নাম তো তোমরা জানোই। হ্যাঁ, আর আমার বর তো তোমরা সবাই জানো, কেন কি ভিডিওতে তো দেখোই আর জানোই, কেন কি ও আসে ভিডিওতে আর কথাও বলে। তো তোমাদের সঙ্গে শুরু করি। আমাদের বিয়ে হলো, মানে আমি এখানে আসলাম গুড়গাঁওতে চাকরি নিয়ে 2016-তে। তার 1 বছর পরে ওই মেয়ে দেখা দেখি চালু ছিল। তো বিয়ে আমাদের হলো 2017 লাস্টে ডিসেম্বর, 4 ডিসেম্বরে আমাদের বিয়ে হলো। এই যে 7 বছর রানিং চালু, বিয়ে 8-এ পড়বে। তো আমাদের 7 বছরের জীবনে একটা বাচ্চা, আমার ছেলের বয়স এই যে 5 কমপ্লিট হলো। এই 30 জুলাইয়ে সেদিনই জন্মদিন হলো। জন্মদিনের ভিডিওটা তোমরা দেখেছো। তো 30 তারিখেও বার্থডে ছিল, মানে 5 ইয়ার্স কমপ্লিট হলো। তো বন্ধুরা, আর জীবনের কি কাহানি, কোথা থেকে শুরু করবো কোথা থেকে খতম করব বুঝে উঠতে পারছি না। ঘটনা হচ্ছে, আমার বিয়ের যে 5 বছরের জীবনে আমার বরের মানে ওর ইউরিনে ঝাঁক আসতো। তো আমি দেখতাম অনেক দিনের থেকে। দেখার পরে আমি ভাবতাম হয়তো এমনি, আমি ওর পরে ওয়াশরুমে যেতাম, আমি ভাবতাম কি এমনি। অনেক দিন এমনি চললো। অফিসে ওয়াশরুমে যাওয়ার পরে মানে সেম কেস তারও। তো সে দেখে বলছে কি তোর আরেকজন আমার কলিগ আছে, হ্যাঁ, সে দেখে বলছে কি তোর এমনি প্রবলেম, ইউরিনের ঝাঁক আসছে, তুই কিডনি টেস্ট কর। এই কথা বলার পরে আমাকে এসে ঘরে জানালো। তা আমি বললাম কি এমনি বিমারির কথা অনেকে অনেক কিছু বলে, মাইন্ডে কিছু নিও না, টেস্ট করতে হবে না। তারপরে একদিন দুদিন চলে গেল এমনি করে। তারপরে টেস্ট করলো। এটা হলো তোমার লাস্ট বছরের কথা না, 2023। এটা 2023-23-এর কথা। টেস্ট করলো, টেস্ট করার পরে সেখান থেকে ল্যাবের থেকে ফোন আসলো কি কব সে ऐसा है না, এই কথা। ওরা তাড়াতাড়ি রিপোর্ট দিতে চাচ্ছিল না আসলে কি। হ্যাঁ, কখনো যদি ল্যাবে কোনো জিনিস আমরা টেস্ট করতে দিই প্রথমবার বা এমনি রুটিন চেকআপও, তো কোনো যদি অনেকই ভ্যালু বেড়ে আসে সেই জিনিসটা, তখন ওরা ওটাকে আবার টেস্ট করে, রিপিট করে টেস্টটাকে। একবার করে, 2বার করে, ক্রস চেক করার জন্য কি ভুল তো না সেই জিনিসটা। আর ওটা পেশেন্টের কাছে হিস্ট্রি চায়। তো সেই আমাকে ফোন করে জানালো যে আমার কাছ থেকে কালেক্ট করেছিল কি আপনার কোনো চিকিৎসা চলছে কি, আপনি কোন ডাক্তারকে দেখাচ্ছেন। আমি বললাম কোনো চিকিৎসা তো চলছে না, আমার একটা মনে সন্দেহ ছিল, সেই জন্য আমি একটা নিজের থেকে রুটিন কেএফটি করাতে চাচ্ছি। কেন, কি হয়েছে? আমি শুনলাম ওকে, ও বলতে চাচ্ছে না, ও আরও জানাশোনা ছিল একটু। বলছে না এমনি না, কিছু না, একটু আপনার একটু রিপোর্টে কিছু বেড়ে এসছে, তাই জন্য চাচ্ছি। তারপরে হলো মানে আমার সকালে স্যাম্পল নিয়ে গেছে, বিকেল 6টা-7টা বাজিয়ে দিয়েছে, স্যাম্পলের রিপোর্টই আসেনি। 6টা-6:30টার সময় রিপোর্ট এসছে। তখন রিপোর্ট জানার পরে বলছে কি যখন এরম শুনছে তাহলে অনু আমার কিডনিতে না কোনো প্রবলেম আছে।
এই কথা বলার পরে রিপোর্ট আসলো ক্রেডনিল 4, ডাইরেক্ট ক্রেডনিল 4-এ। তখন এই আমি জিনিসটা আর কি 1-এরও কম থাকা চাই। তো আমি তো তখন কিছু কিডনির বারে মে বুঝতামই না। বসবে এখানে, কিডনির বারে মে আমি কিচ্ছু বুঝতাম না, আমার এসব নলেজই ছিল না। সে তো আমি কান্নাকাটি করা চালু করে দিলাম, আর হাত পা কাঁপা চালু হলো, আর এখানে তো কেউ নেই, প্লাস ও আর আমি আর আমার ছোটোটা বাচ্চা। কান্নাকাটি চালু করে দিলাম, এরম মুড অফ হয়ে গেছে। সেই রাতটা যে আমি কী করে পার করছি এক ঈশ্বর জানেন, আমি জানি। তারপরে পরের দিন আমরা সকালে উঠে চলে গেলাম গুড়গাঁও ম্যাক্স হসপিটাল। আপনারা যারা যারা গুড়গাঁওতে আছেন তারা জানবেন ম্যাক্সের আরেকটা আছে দিল্লি। আমাদের এখানে মন মানে নেই, আমরা আবার দিল্লি ম্যাক্সে চলে গেলাম কিডনি স্পেশালিস্ট ডাক্তারের কাছে। সেইখানে যে দেখালাম তো দুই ডক্টরই বললো কি বায়োপসি টেস্ট করতে হবে, মানে কিডনির যে তার আগে আরেকটা জিনিস হয়েছিল, তার আগে আমরা এখানে আমাদের এখানে সেক্টর 14 আছে, ওখানে বাদবাকে দেখিয়েছি। হ্যাঁ, এই রিপোর্টটা নিয়ে গিয়ে সে বলল কি তুমি এই করো, কিডনি ডক্টরের কাছে যাও। না ওই যে ল্যাবে যেতে বললো না, ওই পার্থ ল্যাবে, ডক্টর পার্থ ল্যাবে গিয়ে তুমি কি একটা স্ক্যান করতে, পেটটাকে স্ক্যান করতে বলে, ওটার নামটা মনে পড়ছে না। হ্যাঁ পেটের সোনোগ্রাফি করতে। সোনোগ্রাফি হলো, সোনোগ্রাফিতে জানা গেল কি দুটো কিডনি মনে কোনো কাজ হচ্ছে না, একদমই কাজ করছে না। সোনোগ্রাফিতে যখন ওই ভিতরের থেকে বললো কি दोनों किडनी आपका, দুটো কিডনি ওর ফেল আমার বরে। তারপরে যে সোনোগ্রাফি আমার সেইখানেই আমি কান্নাকাটি চালু করে দিছি। আমি জানি যে ও আর বাঁচবে না, কিডনি ফেল থাকলে তো মানুষ লাইফে বাঁচে না। আমি কি করে বাঁচবো, আমার এটুকুটা ছোট বাচ্চা, আমি কি করে বাঁচবো। আমি সেখানে তারপরে ওইখান থেকে সিধা চলে গেলাম হসপিটাল। সে আমি তো চলতি গাড়ি আসছে না কি আসছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার শরীর মানে আমি মানসিক অবস্থা আমার ঠিক ছিল না। আমি জানি যে কিডনি ফেলেই তারা তো আর কয়দিনই বাঁচবে, তো আর বাঁচবে না। জীবনটা কী করে কাটাবো এটুকু একটা বাচ্চা নিয়ে। আর সবাই তোমরা জানো বন্ধুরা কি স্বামী বিনা জীবন অনেক অধুরা। স্বামী নাই তো তার কোনো শান নাই, তার কোনো ইজ্জত নেই। আর আমার বর অনেক ভালো মানুষ। আমার এই যে 7 বছরে না আজ তাক আমি কোনোদিন একটা মার খেয়েছি না, কোনোদিন একটা বকা খেয়েছি। আমি গর্ব করে বলতে পারি কি আমার স্বামী অনেক ভালো এবং পরিবার সবাইকে অনেক ভালোবাসে। ওর তরফের কাকা পিসি টিসি অনেক কেউ আছে, কিন্তু সব কলকাতায়, কেউ কার সাথে বেশি যোগাযোগ নেই। ওর একটা মা আছে খালি, ওর ভাই বোন কেউ নেই, ও একা। আর আমরা 2 বোন, আমি বড় আর আমার ছোট। তো সবারে জানানো হয়, সবাই চলে আসে, আমার মা চলে আসে ঠাকুমাকে নিয়ে। আমার বাবাও নেই, আমার দাদু ছিল, দাদু মারা গেছে, ঠাকুমা আছে আর মা, ওরা ওইখানে থাকে। ওরা চলে আসলো, কিছুদিন পরে শাশুড়ি চলে আসলো, তারপরে আমার বোন আসলো, এরা সবাই আসলো। তখন এর ইউরিক অ্যাসিডও বেড়ে গেছিলো, পা এরকম ফুলে 20 দিন বিছানায় হাঁটতেই পারতো না, ধরে ধরে বাথরুম করানো লাগতো। এবং কোনো দিন বলতাম কি তুমি খাটে বসে আমি কিছু এনে দিই, তুমি এখানে করো না, কষ্ট করে, মানে বেডের থেকে যে বাথরুম যাবে না হলে 15 মিনিট লাগতো। এরকম করে কাটলো। তারপরে সেই কালি কি বললো কি দিল্লি দ্বারকাতে হোমিওপ্যাথি ডক্টর আসে কিডনির জন্য, হোমিওপ্যাথি ওষুধ খাও তো, আর খাওয়ার পরে স্কোর সব ভালো হয়ে যাবে। সেই হিসাবে বন্ধুরা আমরা দিল্লি দ্বারকাতে ডক্টর দেখালাম, সে হোমিওপ্যাথি চালু করলাম। একবার খালি ক্রেটনিল কম আসছিল, 3-তে আসছিল, তো ভাবলাম কি চলো কাজ হচ্ছে মনে হয়। তারপরে বেড়েই আসে 5 হলো, 5-এতে 6-এ যাচ্ছে, পরের মাসে 7 হয়ে গেছে। আমি বলি কি গো এ বেড়ে আসছে, আর এ খালি ডায়ালিসিসের ভয় পেত। তারপরে বসে থাকতো থম খেয়ে, আমার সাথে কথা বলতো না, কিচ্ছু বলতো না, বসে থাকতো। ও খালি চিন্তা করতো ডায়ালিসিসে চলে যাবো না তো। তারপরে বন্ধুরা ওরা বসে থাকতো, আমার সাথে কথা বলতো না।
আমি ভাবতাম আমি রোজ রাত্রে ঘুমাতে পারতাম না, কেউ বলতে পারতাম না কিছু, মনের কথা মনে রাখতাম। আমি ভাবতাম কোনো সময় তো কিছু হয়ে তো যাবে না, কোনো সময় কিছু হয়ে তো যাবে না, মানে বাঁচবে না তো, এ তো বাঁচবে না। মেয়েরাও বলতাম না, রাত্রে উঠে উঠে খালি দেখতাম শ্বাস চলছে তো, শ্বাস চলছে তো, আমি কি করে বাঁচবো, ওই বাচ্চাটারে নিয়ে কি করে ই করবো। আর ছেলে খুব বাবার ভক্ত, আমি না থাকলেও চলবে, কিন্তু বাবার মা বাপ দুজন লাগবে, কিন্তু বাবার বেশি। এইসব আপনারা ভিডিও তো দেখতে পারবেন, ও আমার সঙ্গে বেশি এনজয় করে, আমার সঙ্গে হ্যাঁ, মনের কথা বলে বেশি বাবার কাছে, মানে পাপ্পা ওর অনেক প্রিয়। তারপরে এরকম ওষুধ খেতে 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 জানুয়ারি 2024 জানুয়ারিতে, এই বছরই জানুয়ারি, এই যে নতুন বছরে ডিসেম্বর অবধি ভালোই চললো। মানে আমার কি এমনি শরীর দিক দিয়ে কোনো প্রবলেম হতো না, কিন্তু এই যে যখন টেস্ট করাতাম বেড়ে আসতো, একটা মাইন্ডে টেনশন থাকতো, মানে শরীরে প্রবলেম থাকলেও এতটা বুঝতাম না। কিন্তু কথাটা হলো জানুয়ারি থেকে আমার চেঞ্জেস হওয়া আরম্ভ হলো। তারপরে আমরা খাটুশ্যাম গেছি। আপনারা যারা বন্ধুরা দিল্লি হরিয়ানাতে থাকেন তারা জানবেন, রাজস্থানে শ্রী শ্যাম বাবার অনেক জাগ্রত মন্দির। ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন, নেটে খাটুশ্যামের মন্দির আছে রাজস্থানে। দিল্লি হরিয়ানার লোকরা প্রচুর মানে, খুব জাগ্রত মন্দির। হুট করে চা খাচ্ছি, বলছে ছুটির দিন, বলছে যাবে খাটুশ্যাম? আমি বলছি হ্যাঁ চলো, অনেক দিন দিয়ে ছেলে খাটুশ্যাম যাবো যাবো বলে, তো চলো। তারপরে আমরা তৈরি হয়ে খাটুশ্যাম চলে গেছি। খাটুশ্যামে বৃষ্টি হচ্ছিল বিকালের দিকে, পৌঁছেছি আর কিছুক্ষণ পরে বৃষ্টি, একটু বৃষ্টিতে ভিজেও ছিলাম আমরা, আর পুরো জল, বৃষ্টি আর চারিদিকে জল জমা। তো হেঁটে হেঁটে মন্দিরে দর্শন করতে গেছি। দর্শন করতে যে ওই যে ঠান্ডাটা লাগলো, 2 দিন পরের থেকে জ্বর আসলো না, জ্বর আসলো, জ্বর জ্বর জ্বর, তার 2-3 দিন পরে শ্বাসকষ্ট চালু হয়ে গেছে। শ্বাস মানে বলে কি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না বেশি, শ্বাসকষ্ট হয়। তো ছেলের নিউমোলাইজার মেশিন আর ওর যে লিভোলিন আর ভিডিও কার্ড ওটা ছিল, ওটা দিয়ে ওরে ওয়াফারা দিতাম। ওয়াফারা দিলে একটু সময় ভালো থাকতো না, একটু সময় ভালো ঘুমাইতো। আবার সেই রাতে 1-1.5টার পরের থেকে উঠে বন্ধুরা এরকম বসে থাকতো। আমি কোনো দিন ঘুমিয়ে পড়তাম, সত্যি ঘুমিয়ে পড়তাম, ঘুম খুলে যেত ফট করে। খুলে গেলে দেখতাম কি এরকম কোনো বসে আছে, কি যে তোমার, ফট করে লাফ দিয়ে উঠে যেতাম আমি, কি যে তোমার, আরে শ্বাসকষ্ট হচ্ছে। আমি ভাবতাম কি হচ্ছে, কিছু বুঝতাম না যে এর কী প্রবলেম। যদি সত্যি না আমি ভগবান থাকতাম, না তো ডক্টর থাকতাম, তাহলে আমি বুঝতাম কি ওর কী প্রবলেম হচ্ছে। কিন্তু না তো আমি ভগবান, না তো আমি ডক্টর। আর এরকম বিমারি আমাদের পরিবারে কেউ দেখি নেই, আমি এই জন্য আমার কোনো নলেজ নেই। আর খালি যেমনি তেমনি করে অফিস করতাম, অফিসে যেতাম, অফিস থেকে সেই সোজা বেড, না কোনো মার্কেট করতে যেত। আরে এখন সব জায়গায় যায়, আমার কিছু করতে হয় না। 2-3 বার কেন, দিনে 10-12 যদি ওরা এখন চক্কর কাটতে বলো তাও। তা আগের কথা বলছি, এখনের কথা ওটা বলে দিই। আর তারপরে ওরকম শুয়ে থাকতো, খেত না, একটা রুটি খেত বা আধা রুটি, এটুক ভাত খেত, খাওয়াও বন্ধ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। খেত না, রাত্রে কি খাবে, কিছু খাবো না, কি খাব, চাও খেত না, এটুক চা খেত। যে মানুষ আমার সাথে 2-3 বার একটু চা খায়, শুয়ে পড়তো রাত্রে। ওরকম রাত্রে বেশি কষ্ট হতো, শ্বাসকষ্টটা দিনে বেশি হতো না। আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার অফিসের দিকে কি ছিল জানো, ব্যাঙ্গালোরে ট্রেনিং ছিল যাওয়ার, আসতে তো বলছে তুমিও চলো। গেলাম, ওইখানে যে খুললাম কিছু স্পট ওখানে দেখলাম ঘোরার, খুললাম, শ্বাসকষ্ট হতো, বাফারা নিত, ঘুরতো। আসলাম, ওইখান থেকে আসার পরে আবার শ্বাসকষ্ট চালু। ওরকম ওই ডক্টরের সাথে কথা হলো, বললো इनका বেড উঁচা করো, আন্ডা का ये ज़्यादा दो, মানে ডিম পরিমাণটা বাড়াতে বলছে, শোয়ার প্রসেসটা উপরে করতে বলছে যেন গর্দানের দিকে উপরে থাকে। বেড উঁচু করলাম, সব করলাম, কিছুতেই কিছু না।
একই প্রসেস, যেমনি সেমনি খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে বন্ধুরা, কালো হয়ে যাবে, আমি বুঝতাম না যে ও কালো হয়ে যাচ্ছে কেন। তারপরে আমরা গেলাম মহারাষ্ট্রে, মানে আমার বাপের বাড়ি মার ওইখানে, ওদেরকে নিয়ে আমাদের কলকাতা যাওয়ার টিকিট ছিল। ওইখান ডক্টর দেখালাম চন্দ্রপুরে, যে খুব অবস্থা খারাপ, আর চেস্টের এই ছাতিতে একটা জায়গা অনেক ব্যথা হচ্ছে, ওইখানে যে মহারাষ্ট্রে বলছে আমার এখানে মানে বুকে না বন্ধুরা জল জমা হয়ে গেছিলো, ইনফেকশন হয়ে গেছিলো ওর বুকে পুরো শরীরে। তারপরে ওইখানে ডক্টর দেখালাম, বললো কি কি বললো রে, ব্রঙ্কাইটিস বললো ওষুধ টষুধ দিল, 2 দিন আরাম ছিল, 2 দিন ভালো ছিল। কলকাতায় গেল, ওইখানে যে একটু খাওয়া দাওয়া করতো, কিন্তু কেউ সাথে বেশি অনেক কথা বলে, হাসে, সবার সাথে অনেক ভালো। আর ওইখানেও সবাই, কলকাতায় আমার মামা বাড়ি, ওইখানেও সবাই অনেক ভালোবাসে, ওইখানেও যে বেশি কথাবার্তা বলে নেই, ছিল। ওইখান থেকে আসলাম, এসে ডক্টর এই হোমিওপ্যাথি ওষুধ তো চালু খাচ্ছে, ওইখান থেকে এসে ট্রেনে বসে বললো ইন্দোর যাবে, মানে আমার বোন থাকে আর আমারও শ্বশুর বাড়ি ওইখানে। তা আমি বললাম এখন আবার ইন্দোর, এই কলকাতা এই মহারাষ্ট্র আবার ইন্দোর? বলে চলো ছুটি আছে তো ঘুরে আসি, সামনে ছুটি আছে। আমার মাও এখানে আসছে, কলকাতা থেকে এখানে আসছে দিল্লি। তা বলে এরাও যাবে না, ওদের সাথেও দেখা হয়ে যাবে, দেখা টাকা করে তারপর তোমার মা ওরা মহারাষ্ট্রে চলে যাবে আর আমরা বাড়ি চলে আসবো। বেশ গেলাম ওইখানে যাই আরও বেশি শরীর খারাপ হয়ে গেছে। ভগবান যা করে ভালোর জন্য করে। ওইখানে যে আরও শরীর খারাপ হয়ে গেছে, তো বোনের বর বলে জিজুর কি হয়েছে, এরম করে কি হয়েছে, কেউ সাথে কথা বলে না, খালি শ্বাসকষ্ট, চুপচাপ থাকে রাত্রে এরকম। তো ঘুমাতে পারতো না, খেত না, ওরা এইয়া খাবে জিজু, ওইয়া খাবে জিজু, আমি বলতাম কিছু খাবে না না না। তারপরে ও বলতো কি চলো জিজু হসপিটাল নিয়ে যাই, না বমি হয়েছে না, তা না আর খালি গায়ে চুলকানি হতো পুরো। হ্যাঁ সেই কথা তো ভুলেই, কিছু কথা তো ভুলে যাই। শীত করে ঘরেও একটুখানি কি বলবো, এখান থেকে যদি একটু মেডিকেলেও যেত কাঁপতে থাকতো এসে। শীত করে তোমার শীত করে, না আমার তো শীত করে না। বলে শীত করে শুয়ে পড়তো লেপের নিচে। তারপরে চালু হলো ইচিং, পুরে চুলকানো, কি বলবো বন্ধুরা, পুরো চুলকাতে করে কালা হয়ে গেছে নখের ইচে, মানে পুরো ইচিং। হাতে স্নান করে আসলো তো বেচারা আধা ঘন্টা চুলকাতে থাকতো। তা কি হলো, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, ইচিং হচ্ছিল, ব্লাড কম হয়ে গেছিলো, 6 পয়েন্ট ছিল। ব্লাড কম হওয়াতে শীত করছিল, কালা হয়ে যাচ্ছিল, আমরা তো কিছু জানি না। তারপরে আমার বোন একটা ডাক্তার দেখিয়েছিল, ওর একটুখানি শ্বাসের আস্তামার মতন ছিল, ও ডক্টর দেখিয়েছে, ওর কাছে ও ভালো হয়েছে। তো বলছি জিজুর যখন শ্বাসকষ্ট হচ্ছে তাহলে ওই ডক্টরের কাছে চল। তো আমার বড় একটুখানি আটকে ছিল, যাবে না, আগের দিন বলা হয়েছে যাবে না। এখন সেই দিন রাত্রে খুব চাপছে, এরা বোনটন মাটা সবাই একটা হলে শুয়েছিল ওদের, আর আমি আর আমার ছেলে একদম ওদের ভিতরে বেডরুমে শুয়েছিলাম। রাত 1টা না 1:30টার সময় আমার কাছে যেয়ে শুয়েছে। তো আমি একটু সুরসুরি দিয়ে দিলাম ওর গায়ে। এসব করার পরে একটু ঘুমিয়েছিল আমার পাশে, যে ঘুমিয়েছে, লেকিন অবস্থা খারাপ। আমি বলছি তুমি যদি কালকে সকালে সিধা মতো হসপিটালে যেতে পারলে চলো, না তো কিন্তু দেখো বেশি করো না, চলো, এত ভুগতেছো তাও হসপিটালে যাচ্ছ না। তা যাবার জন্য রাজি হয়ে গেল, নিয়ে গেলাম সকালে 10টা-11টায় আমরা চলে গেছি। আমি যাই डॉक्टर बोलছি सीधी कि सर इनको किडनी प्रॉब्लम है और যেই ইসিজি করলো রিপোর্ট নর্মাল, যেই না কিডনি প্রবলেম করেছে বন্ধুরা, ডাক্তার ওইখানের থেকে আমাদের 1 সেকেন্ড দাঁড়াতে দেয়নি, 1 সেকেন্ড দাঁড়াতে দেয়নি। সিধা ইন্দোর সেলভি হসপিটাল, একটু চৈত্রা বল, তখন সাথে গেছিল আমার বোন, আমি আর ও, 3জন। বাচ্চারা তো ঘরে রেখে গেছিলাম, ওইখানে আমার মাটা সবাই ছিল। তুরন্ত সেলভি হসপিটালে চলে গেলাম। ওইখানে যাই এমার্জেন্সিতে
নিল, साथ साथ डॉक्टर देखे बोल पेशेंट तो बहुत सीरियस है, पेशेंट सीरियस है, इसको अभी डायलिसिस चालू करना पड़ेगा, इन्फेक्शन हो गया, ब्लड कम है, इतना सीरियस कैसे। और जेई डॉक्टर रेफर करছে, যেই ডক্টর সঞ্জয় আবাসিয়া ইন্দোরে যারা আসো বন্ধুরা তোমরা জানবা, डॉक्टर बोलो कि सिर्फ 2 से 3 दिन का चांस है और नहीं बचने वाला है, अगर आप अभी एडमिट ना कराएं, डायलिसिस ना चालू करें, फिर बेटे जे बोलना कि तुम्हें অনেক সিরিয়াস কন্ডিশনে আছে আর ডায়ালিসিস চালু করতে হবে, ডায়ালিসিস না চালু করলে তুমি বাঁচবে না। তখন খুব কান্না করছিল, এর কান্না আমি দেখতে পারছিলাম না বিলকুল। আমি বাইরে চলে আসছি, আমি তো এরকম লাগছিল ভগবান আমারও যদি উঠাই নিত, যদি আমার বাচ্চা না থাকতো তো আমাদের দুজনের লাইফে যদি কিছু হয়ে যেত আমার কোনো গাম ছিল না, ও না থাকলে আমি থাকতাম না, আমি না থাকলে ও কী করতো আমি জানতাম না, কিন্তু যদি ভগবানের কিছু ক্ষতি করতো তো দুজনের যদি বাচ্চা না থাকতো। আমি এই ভগবানকে বলছিলাম আর বলছিলাম ভগবান আমার ছেলের দিকে তাকে আমাদের দুজনকে সুস্থ রাখো। তারপরে ডায়ালিসিস তুরন্ত আইসিইউতে অ্যাডমিট করে, আইসিইউতে অ্যাডমিট করার পরে তুরন্ত ডায়ালিসিস চালু হয়ে যায়, নিয়ে যায় আইসিইউতে, ঢুকতে দেয় না, কি চালু কি না এই গলার এখানের থেকে প্রথমে করে রাইট সাইডে এখান থেকে টলি ফিটিং করছে, আমি তো ওসব জানি না। আইসিইউতে অনেক রিকোয়েস্ট করার পরে আমার একটু যেতে দিয়েছে, আমার মন মানছিল না, অনেক সিরিয়াস। তো डॉक्टर साथे বাইরে দেখা হয়েছে, डॉक्टर बोले इतना सीरियस कैसे क्या बनाए, अभी नहीं लाते, 2 मिनट। हाँ বন্ধুরা একটু ভিডিওটা স্টপ করতে হলো, ছেলে अचानक से এসে বমি করছিল, তো ওকে পরিষ্কার করিয়ে বসিয়ে এসছি। তারপরে কোথা থেকে কি বলছিলাম, ওই আইসিইউতে ছিলাম, হ্যাঁ আইসিইউতে ছিল। তারপরে অনেক রিকোয়েস্ট করলাম কি একটু দেখতে দাও, তারপরে সেই করলো কি বলে ওকে দিল দেখতে। তারপরে আমি ভিতরে যাই দেখি, সে আমি আর বুঝাই কি করে যে বলবো সেই দৃশ্য, যে স্ত্রী মানে আমি জানি যে ওর কি দৃশ্য আমি দেখছিলাম। এইখানে নলি হাতের থেকে সে ডায়ালিসিস, যে না জানবো তো জানবো না, যারা কিডনির কোনো কিছু জানো তারা জানো যে ডায়ালিসিস, আর নেটে আজকাল সবই জানা যায়। সে ডায়ালিসিসের সে সব মেশিন, ওর সব ওর চেহারা এসব দেখে আমি আর মানে সেখানে থাকতে পারছিলাম, ওর যে কী করে ওরে বুঝাবো, না তো আমি বুঝতে পারছিলাম না ওরে বুঝাইতে পারছিলাম, খালি এক ঈশ্বরে ডাকছিলাম ভগবান যা করছো ভালো করো, খারাপ কিছু করো না। তারপরে ওইখানে আমি সারাদিন থাকতাম, রাত্রে আমার বোনের পর থাকতো, 3 দিন মনে আইসিইউতে ছিলে না, 4 দিন আইপিডিতে শিফট করে তারপরে একটু 2-3টে ডায়ালিসিসের পরে 3 দিন পর ডায়ালিসিস করেছিল, শরীর থেকে 5 লিটারের মতন এই জল বের করেছিল, এত জল ভরে গেছিল। তারপরে ব্লাড চড়াইছে, 2টো ব্লাড চড়িয়েছে, ডায়ালিসিস করছে, তারপরে সব ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক চালু হওয়ার পরে একটু সুস্থ হয়েছে, আইপিডিতে দিয়েছে। তারপরে ছুটি হয়ে হাতে আবার 2 দিন পরে অ্যাডমিট হলো, সে সিরিয়াস কন্ডিশনে তো ছুটি হয়ে গেছে, বলছে একটু রিল্যাক্স হয়ে আবার আসো, আবার রিটার্ন ভর্তি হই, হাতে ফিস্টুলা করছে, যে এইখানে ডায়ালিসিস করে বন্ধুরা, 2টোর সুই অ্যাটাচ করে, একটা এখানে আর এখানে হলো ফিস্টুলার অপারেশন, এমনি করে এই যে এখানে ফিস্টুলা বানিয়েছে, মানে 2টো নার্স জয়েন্ট করছে,
প্রতি সপ্তাহে 3 দিন ডায়ালিসিস হয়। এখন এর ইয়ং বয়স আছে করে দেখেন বন্ধুরা, কেউ যদি এরকম বিপদ থেকে থাকে, আমার মতো কোনো মেয়ে তার স্বামীর যদি এমনি কিডনি ফেল থাকে দুইটা, সে কোনো ভয় পাবে না, কোনো মন খারাপ করবে না, কোনো কিচ্ছু করবে না বন্ধুরা। একটা হিম্মত নিয়ে একটা শক্তিতে দাঁড়াবে আর স্বামীরে ভালো বুদ্ধি দেবে, নিজেও ভালো থাকবে, ওরও ভালো রাখবে। আর সবসময় এই ব্রেনটে ভালো সোচ আনবে, কেন কি আমি ইন্দোরের 3টে হসপিটালে বউ আমারে বুঝিয়েছে, আজকেও সে আমার আত্মীয় না, আমার পাড়া প্রতিবেশী কেউ না, তার সঙ্গে আমার কোনো জান পেহচানও নেই। সে বুঝিয়েছে কি তুমি নিজেও ভালো থাকবে আর ওকেও ভালো রাখবে, কে কি বললো কে কি না বললো কোনো কিচ্ছু শুনবে না। আর সত্যি যে সেদের কথা শুনে আমি নিজেও অনেক মনে দুঃখ হয়, অনেক ঠাকুর পুজো দিতে দিতে কান্না করি, একা ঘরে কান্না করি, কিন্তু ওরকে বুঝতে দিই না, নিজেও ভালো থাকি, ওরাও ভালো রাখি। তো সপ্তাহে 3টে ডায়ালিসিস হয়। আর আমরা ডক্টর তারপরে আগের প্রসেস বললো কিডনি ট্রান্সপ্ল্যান্ট। তো কিডনি ডোনারটার কেউ নেই, তো আমার মা দেবে বলছিল। আমার মার সব বডি চেক আপ করালাম, কি বলো রে, ফুল বডি চেক আপ করিয়ে হেলথ চেক আপ স্ক্রিনিং করে। তো আমার মারও একটু ফ্যাটি লিভার আসছে আর ডায়াবেটিস ধরা পড়ছে, তো আমার মারটা হবে না। তো একটা ডোনার ছুটে গেল, আর কেউ ডোনার নেই। তো আমরা রেজিস্ট্রি করিয়ে আসছি ইন্দোরে। এই যে আমরা যে সেই ভিডিওতে দেখবে আপনারা, ইন্দোরে গেছিলাম, বললাম না যে একটু কাজে গেছি, আমরা কিডনি করে আসছি। এখন আপনারা সবাই আশীর্বাদ করেন যেন ওর নাম্বার তাড়াতাড়ি লেগে যায়, ওর জন্য কিডনি ডোনার তাড়াতাড়ি পেয়ে যায়, আর জন্য ওর নাম্বার তাড়াতাড়ি আসার, ওর ভালো মতন যেন কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে যায়, অপারেশন যেন সাকসেস হয়ে যায়। এখন ডায়ালিসিস চলছে। তো আমার মতন যদি এরকম কোনো ঘরে যদি কোনো কি ওর স্বামী যদি এরকম থাকে, তো কোনো চিন্তা ভয় পাবে না, হিম্মত নেবে। আজকাল সব বিমারির সব ইলাজ আছে। আমরা তো আগে ভয় পেতাম কি ডায়ালিসিসে চলে যাবো ডায়ালিসিস, কিন্তু সেটা তো হলোই। কিন্তু ডায়ালিসিসের ভয়টা এখন ভেঙে গেছে, এখন হচ্ছে ডায়ালিসিস হচ্ছে, খাবার পরেজ আছে, খাওয়া দাওয়া পরেজ আছে, জল খেতে কম বলে, একদিনে 1-1.5 লিটারের বেশি জল খাওয়া যায় না, সব কাজ টাজ তো করতে পারছি, সব কিছু ঠিকই আছে। এখন আরেকটা কথা কি, এখন ও অনেক ফিট, অনেক ফিট। ছেলে দিয়ে আসে স্কুলে, বাসের এখানে নিয়ে আসে, ঘরেরও সব কাজ, বাজার আনার, মেডিসিন আনার হলে ও মানে সারা দুনিয়া, এই প্রেসে জামা কাপড় দিয়ে আসছে, কোনো শরীরে এখন কোনো কষ্ট নেই, খাওয়া দাওয়া ঠিক, ঘুম ঠিক। হ্যাঁ, আপনারা ভিডিওতেও দেখবেন, আমি মানে সেমনি আমাকে দেখে বোধহয় আপনারা অনেক। আর আমি বন্ধুরা ডেলি ব্লগে আমি বলি, কিন্তু সোমবার বৃহস্পতিবার আমার বর ট্রেনিংয়ে অফিসে খাবে, অফিসেই করবে, আমার বলতে ভালো লাগে না, আমি কী করে বলবো তোমাদের কাছে। এই জন্য একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সব জানিয়ে দিচ্ছি। সপ্তাহে 3 দিন তো পুরো ডায়ালিসিসে যায়, ওইখানে সিকে বিড়লা, খুব ভালো হসপিটাল, অনেক সুন্দর হসপিটাল, নিট অ্যান্ড ক্লিন, ওইখানে ওর ডায়ালিসিস হয় সব কিছু। তো বন্ধুরা, এরকম যদি আমার মতো কোনো ঘরে যদি কেউ এরকম থাকে, সে কোনো দুঃখ করবে না, ভয় পাবে না, হিম্মতে চলবে। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য কিডনির ট্রান্সপ্লান্ট তাড়াতাড়ি হয়ে যায়, ওর জন্য সুস্থ থাকে, আর অপারেশনও যেন সাকসেস হয়ে যায়। মনের থেকে স্ট্রং থাকতে হবে, সব ঠিক হবে। আর আমাদের দুজনের জড়ি যেন সব সময় সেই সালামত থাকে, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সব সময় আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা, আমার মন মেজাজ ভালো থাকে না করে আমি অনেক দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় আসবো, ব্লগ করবো, চ্যানেল খুলবো। তারপরে এই ইদানিং এই যে 2 মাস 23 জুলাই থেকে আমার মন খুব খারাপ থাকতো, অনেকই
আমি মন খারাপ করলে ওর মন খারাপ হয়, বাচ্চার মন খারাপ হয়, আবার একে দেখতে হয়, বাচ্চাকে দেখতে হয়, নিজের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য এখন বেশি মন খারাপ করি না, বাচ্চার সাথেও ভালো থাকি, ওর সাথেও ভালো থাকি, নিজেরও ভালো রাখার চিন্তা করি। কেন কি আমার অনেকে বুঝিয়েছে যে তুমি ভালো থাকলে ও ভালো থাকবে। ডক্টর এবং বলছে যে সঞ্জয় ডক্টর কি তুমি ভালো থাকবা, ওরে অনেক ধ্যান দেবা। এখন আমরা তো আমাদের জন্য না, আমাদের বাচ্চার জন্য আমরা হ্যাঁ ভালো থাকতে হবে, মানুষ করে দিই, সব কিছু করে দিই, সেটেল করে দিলেই তাহলে আমাদের চিন্তাটা যায়। আর বন্ধুরা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আমাদের পাশে নেই, অনাথ, আমিও অনাথ, ও অনাথ, কেউ নেই আমাদের, কেউ আমাদের না এই যে শরীর খারাপে না আমাদের সাথে না পাশে, কেউ জিজ্ঞেসও করে দেখে না আমরা কিসেতে কি করছি কি না। দুজনে এই যে দিল্লি বাড়িতে আমরা দুজন থাকি, কেউ নেই আমাদের এখানে, আমরা দুজন থাকি, কিন্তু কোনো আত্মীয় স্বজন কেউ জিজ্ঞেস করে দেখে না কিসেতে কি করছি, পয়সার থেকে নিয়ে কোনো হেল্পের দিকে দিয়ে কোনো কিচ্ছুতে কিচ্ছু করে না, কেউ না বন্ধুরা। এর তরফেরও না, আমার তরফের আমাদের দরকারও নেই, কারণ আমরা নিজের থেকেই সব হবো। ভগবানের আশীর্বাদে যেটুকু চলছে এই অবধি কেউর কাছে 1 টাকা চাওয়া লাগে নেই। কিন্তু বন্ধুরা যখন থেকে আমি সোশ্যাল মিডিয়ায় আসছি, আমি এই বলবো কি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখতে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে ভালো করবে, বাস এই বলার আছে। যদি আমার মতন কোনো ঘরে যদি এমনি কোনো কিছু থাকে, আমি করে বলছি না, ভগবান ঈশ্বর করো যেন আমার শত্রুরও যেন আমার মতো এরকম ক্ষতি না করে, ভগবান যে আমার ক্ষতি করছে কেউর জন্য, আমার শত্রু থাক মিত্র থাক সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমি এই চাই। আমার স্বামীর ক্ষতি করছে ভগবান, আমি ভগবান এই বলি কি ভগবান ও কি মানে তোমার এত কি যে ওর ক্ষতি করছো, যেমনি তুমি ক্ষতি করছো তুমি ভালো করো। আমি ভগবান লোকনাথ বাবার আমি সবসময় এই বলি বন্ধুরা। ঠিক আছে, আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আমার জীবন বিবাহে 5 বছর আমরা অনেক লাইফে এর ঘোরার অনেক হাউস, আমরা অনেক ঘুরছি বন্ধুরা। আমি তখন তো সোশ্যাল মিডিয়াতে ছিলাম না, ঘোরা খালি আমরা ঘুরতে যেতাম এইখানে ওইখানে, বছরে তো 2-3 বার ঘুরতে যেতাম, সব কিছু ভালো ছিল, দুজন অনেক হ্যাপি ছিলাম, এখনো হ্যাপি, এখনো আমাদের কোনো দুজনের কোনো ইয়ে নাই। ও নিজে বলতে পারবে না কি আমি ওরে কোনো টর্চার করি বা কিছু না, ও আমার মদ খেয়ে এসে মারছে না, কোনো কিচ্ছু না, খালি বাস বন্ধুরা এই একটা জায়গার থেকে আমি পুরো আমার লাইফ পুরো খারাপ হয়ে গেছে। আপনারা আশীর্বাদ করেন। কি ডক্টরও বলছিল কি এত জোয়ান ছেলে এত সিরিয়াস অবস্থায় যদি আজকে কিছু হয়ে যেত, অ্যাক্সিডেন্টে হতো তার একটা কথা ছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট না কিছু না, এত জোর। তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আধা ঘন্টার মতন হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটা মন দিয়ে দেখবেন শুনবেন, যদি কেউর কোনো এরকম প্রবলেম থাকে কেউ ভয় পাবে না। কেন কি কিডনি যদি ফেল হয়ে যায় তার অনেক প্রসেস আছে, মেন প্রসেস ডায়ালিসিসের পরে কিডনি ট্রান্সপ্ল্যান্ট। যদি আপনাদের ঘরে ডোনার থাকে তাহলে তো আপনাদের আরও ভালো হবে, আমাদের ডোনার নেই করে আমাদের রেজিস্ট্রি করা লাগছে। আপনারা সবাই আশীর্বাদ করেন যেন ওর নাম্বার তাড়াতাড়ি লেগে যায়, নাম্বার লেগে গেলে আমাদের মানে অপারেশন সব কিছু সাকসেস হয়ে যাবে, ও ভালো মতো বাড়ি এসে পড়ে। বাস আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করার ছিল। আপনারা আমার বোনকে আশীর্বাদ দেবেন যেন ওর কিডনি ভালো হয়ে যায়, ভগবান যেন ওর কিডনি ভালো করে দেয়, এই আশীর্বাদ করবেন আমার বাচ্চার আমার সাথে যখন সারা জীবন সেই সালামত থাকে। তো বন্ধুরা গুড নাইট, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নেক্সট সকালে একটা ভিডিও নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাবো। বাই বাই, তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট।